ঘটনাগুলো কিন্তু কম নাটকীয় নয়। আন্দোলনে জ্বলছে নেপাল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বলা হচ্ছে বাংলাদেশের মতো নেপালে উত্থান হয়েছে জেনারেশন জেড বা জেনজি এর। দক্ষিণ এশিয়ার এই দুই দেশেই আন্দোলনের ঢেউ একই ফল বয়ে এনেছে, আর সেটি হলো শাসক বদল। আরও একটি জায়গায় মিল আছে, দুজনই পালিয়েছেন উভয়ের পাশের দেশ ভারতে। এ দুটি আন্দোলনের প্রকৃতিতেও রয়েছে লক্ষণীয় মিল, ভিন্ন প্রশ্নও আছে। এই বিদ্রোহের সাথে সংযোগ রয়েছে প্রতিবেশী দেশ ভারত ও চীনের। আসলে কি তাই? এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এসবের বিস্তারিত। দেখে নেব ঠিক কেন অগ্নিগর্ভ হয়েছে নেপাল, বিক্ষোভের সাথে কি সংযোগ রয়েছে ভারত ও চীনের। একটু পেছনে ফিরে তাকাই। 2024 সালের 5 আগস্ট ঢাকায় এক ঐতিহাসিক দিন। টানা আন্দোলন, পুলিশের গুলি আর অসংখ্য প্রাণহানির পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন। ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শুরু হয় নতুন অধ্যায়। সেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সে ঘটনার 1 বছরেরও বেশি সময় পেরোতে না পেরোতেই 2025 সালের 9 সেপ্টেম্বর প্রতিবেশী নেপালে প্রায় একই দৃশ্যপট। টানা বিক্ষোভে চাপা পড়ে অবশেষে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দক্ষিণ এশিয়ার এই দুই দেশেই আন্দোলনের ঢেউ একই ফল বয়ে এনেছে, আর সেটি হচ্ছে শাসক বদল। আর দুটি আন্দোলনের প্রকৃতিতেও রয়েছে লক্ষণীয় মিল। বাংলাদেশের জন্মের পেছনে ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের মতো ঐতিহাসিক গণ আন্দোলনের ভূমিকা অপরিসীম। এসব আন্দোলনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের ভূমিকা ছিল, অথচ 50 বছর পর সেই দলই কলঙ্কিত হল কর্তৃত্ববাদী শাসনের জন্য। ছাত্র যুবকেরা রাস্তায় নেমে আওয়াজ তুলল শেখ হাসিনার পদত্যাগের দাবিতে। একসময় যে দল বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল তাকেই এবার সরিয়ে দিল আরেক বিপ্লব। নেপালের ছবিটা কম নাটকীয় নয়। রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহে অগ্রণী ভূমিকা রেখেছিল বামপন্থীরা। 2008 সালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্রের অবসান ঘটে। সেই সময় কেপি শর্মা ওলির দল CPN-UML ছিল জোট সরকারের অংশ। অথচ এখন রাজনীতির সেই পর্ব উল্টে গেছে। সাধারণ মানুষের বিদ্রোহে পদ হারালেন ওলি, আর অনেক নেপালি আবারও রাজতন্ত্র ফেরানোর দাবিও তুলছেন। বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল ছাত্র যুবকদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারি দমনপীড়ন, গুলিতে মৃত্যু, কোনো কিছুই তাদের দাবির সামনে দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি। অবশেষে তারাই আন্দোলনে জয় ছিনিয়ে নেয়। নেপালেও আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জেনজি। প্রথমে তারা রাস্তায় নামে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে, কিন্তু অল্প সময়ে আন্দোলন ছড়িয়ে পড়ে দুর্নীতি, স্বজনপ্রীতি আর শাসক শ্রেণীর ভোগবিলাসের বিরুদ্ধে। নিহত হয়েও দমে যায়নি তরুণেরা, বরং আন্দোলন আরও বিস্তৃত হয়েছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের মূলে ছিল সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা নিয়ে ক্ষোভ। স্বাধীনতার অর্ধশতক পরে জন্ম নেওয়া তরুণরা মনে করছে এই কোটার কারণে তাদের কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে। 2024 সালের জুনে সুপ্রিম কোর্টের একটি আদেশের পর থেকে এই আন্দোলন বেগবান হয় এবং শক্তি প্রয়োগের মাধ্যমে আন্দোলন দমাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত শেখ হাসিনা বিদায় নিতে বাধ্য হন। অন্যদিকে নেপালের সূচনাটা হয়েছিল ফেসবুক, টিকটক নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে, কিন্তু পরে আন্দোলন রূপ নেয় নেপো কিডস বিরোধী অভিযানে। বিক্ষোভকারীরা স্লোগান তুলে মন্ত্রী, সংসদদের সন্তানরা বিলাসবহুল জীবনযাপন করছে, অথচ সাধারণ মানুষ ন্যূনতম প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের দমননীতি ভয়াবহ ছিল। জুলাইয়ে গণ আন্দোলন দমাতে গিয়ে সরকারি বাহিনী ও তাদের সমর্থকদের গুলি, সহিংস হামলায় প্রাণ হারান 1,500-এরও বেশি মানুষ। তবু মৃত্যুর মিছিল থামাতে পারেনি জনতার বিপ্লব, বরং তা ছড়িয়ে পড়ে সারা দেশে। অবশেষে তৎকালীন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনেও ঢুকে পড়ে বিক্ষুব্ধ জনতা। হাসিনা তার আগেই দেশ ছেড়ে পালান। নেপালেও প্রথম দিকে একই কৌশল নেয় সরকার। সেনা ও দাঙ্গা পুলিশ নামিয়ে আন্দোলন দমন করতে চেয়েছিলেন ওলি, কিন্তু এর ফল হয়েছে উল্টো। কাঠমান্ডু থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে। সরকারি দমনপীড়নে 19 জন নিহত হলেও বিক্ষোভ আরও জোরদার হয়। শেষ পর্যন্ত পদত্যাগ ছাড়া আর কোনো বিকল্প ছিল না ওলির হাতে। বলা হচ্ছে নেপালের এই আন্দোলনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ভারত ও চীনের। বিষয়টি একটু খতিয়ে দেখতে চাই। নেপাল ভারত সীমান্ত, বিশেষত কালাপানি, লিপু লেক ও লিম্পিয়া ধুলা অঞ্চল নিয়ে বিরোধের জের ধরে দেশটিতে জাতীয়তাবাদী মনোভাব বেড়েছে। অনেকেই দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এসব বিষয়ে বিরোধিতা ও জাতীয়তাবাদী কণ্ঠস্বর তুলে ধরার প্রধান মাধ্যম হয়ে উঠেছিল। তাই সরকার যখন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়, তখন সেটিকে রাজনৈতিক সেন্সরশিপ হিসাবে দেখা হয়। বিশেষ করে ভারতের সাথে সম্পর্ক ব্যবস্থাপনায় সরকারের সমালোচনা দমন করার চেষ্টা বলেই মনে করছেন অনেকে।
এছাড়া নেপালের রাজ পরিবারের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক দীর্ঘদিন ধরে আলোচিত। নেপালে আগের বিভিন্ন আন্দোলন ও বর্তমান আন্দোলনের অংশগ্রহণকারীরা নেপালি রাজতন্ত্রের এই ঘনিষ্ঠতাকে অতিরিক্ত বিদেশি প্রভাবের প্রতীক হিসেবে দেখে। অন্যদিকে চীন সরাসরি এই প্রতিবাদে জড়িত না হলেও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চুক্তির মাধ্যমে নেপালের রাজনীতি তাদের প্রভাব স্পষ্ট। নেপালের সংবাদ মাধ্যম অন্নপূর্ণা পোস্ট প্রকাশিত এক মতামতে দাবি করা হয়েছে, নেপালের চীনের সাথে ক্রমবর্ধমান সম্পর্কই হয়তো সরকারের ভিন্নমত দমনের একটি কারণ। চীনের মতো কঠোর ইন্টারনেট নিয়ন্ত্রণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম সেন্সরশিপ হয়তো নেপালের জন্য একটি মডেল হয়ে দাঁড়িয়েছে। মুস্তাফিজুর রহমান, নয়া দিগন্ত।